আচ্ছা, আমরা একটু খেয়াল করি। আমরা গত ক্লাসগুলোতে HTML এর যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো সবগুলোই আমাদের এই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের ভিতরে আছে। আর হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে অথবা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট গুলো শো করানোর ক্ষেত্রে আমরা যে ট্যাগ গুলো ইউজ করে আমরা কন্টেন্ট গুলো নিয়ে আসবো, সবগুলা ট্যাগই আমরা কিন্তু এখানে আলোচনা করছি। বুঝতে পারছেন? এর বাইরে হয়তো কয়েকটা ট্যাগ থাকতে পারে, তবে সবগুলাই ম্যাক্সিমাম ট্যাগই আমরা এখানে আলোচনা করছি। বুঝতে পারছেন? না, ফেভিকন বলতে আমরা কি বুঝাইছি? ফেভিকন বলতে কোনো একটা ওয়েবসাইটের উপরে ট্যাবের ভিতরে ওয়েবসাইটের নেম এবং একটা আইকন থাকে। ফেভিকন বলতে আমরা এটাকে বুঝেছি। যেমন এখানে ক্রোম সরি ফায়ারফক্স ব্রাউজারের এখানে যে লোগোটা শো করতেছে, ফেভিকন বলতে আমরা এটাকে মিন করছি। অথবা আমরা যদি W3 স্কুলে ভিজিট করি, তাহলে দেখবেন যে W3 স্কুলের ফেভিকন আইকনটা এখানে দেখা যাবে। বুঝতে পারছেন? তো ফেভিকন বলতে আমরা এটাকে মিন করছি। আর আমরা জানি কিভাবে এখানে ফেভিকন আইকনটা শো করাতে হয়, না? ফেভিকন বলতে আমরা মিন করছি ওয়েবসাইটের এখানে যে ট্যাবটা আছে, এটা একটা তো ট্যাব না, এই ট্যাবের ভিতরে ওয়েবসাইটের নেমের পাশে যে লোগোটা শো করে এটাকে আমরা বুঝাচ্ছি। আর আমরা তো জানি এই ফেভিকন আইকনটা কিভাবে এখানে শো করাতে হবে, লিঙ্ক ট্যাগের মাধ্যমে। মনে নেই আপনাদের? আপনি বুঝছেন? উনি বলছে এখানে ফেভিকন দিয়ে আমরা কি মিন করছি, বুঝতে পারছেন? ফেভিকন দিয়ে আমরা মিন করছি আইকনটাকে। বুঝতে পারছেন? এটাকে ফেভিকন আইকনও বলা হয়। আর এটা তো আমরা জানি এটাকে কিভাবে শো করাতে হবে, না? এটা আমরা ক্লাসে দেখছিলাম, আপনিও ছিলেন ওই ক্লাসে। এটা শো করাতে হবে এখানে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এখানে হাইপার রেফারেন্সে আমাদের আইকনের লোকেশনটা বলে দিতে হবে। বুঝি নাই? 6 নাম্বার ক্লাস ছিল হয়তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি কতদূর পর্যন্ত আমাদের ক্লাসগুলো করছেন? বাকিগুলো করেন? বুঝতে পারছি। তাড়াতাড়ি ক্লাসগুলো কমপ্লিট করার ট্রাই করেন। আর এর ভিতরে যদি কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এখানে আপনারা নক দিতে পারেন। তাছাড়া ক্লাসে এসে পড়লে আমরা কি সমাধান করতে পারবো একসাথে। আচ্ছা, এরপরে কোনটা? এটা? এগুলা? আচ্ছা, এই ফাইলটা আমি আপনাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আশা করি সবগুলা ট্যাগই আমরা আলোচনা করছি। তবে কিছু কিছু বিষয় আমরা আলোচনার বাইরে রয়ে গেছে, আমরা আজকে সেগুলো আলোচনা করব। যেমন আমরা ক্লাস 7 কে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পার্ট 2 আর একটা হচ্ছে পার্ট 1। তো আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 এর ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা HTML ফাইল নিব।
আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আমরা গত ক্লাসগুলোতে ইনপুটের যে টাইপগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করছি, প্লাস টেক্সট এরিয়া এবং সিলেক্ট যে ট্যাগটা আছে এগুলো সম্পর্কে আলোচনা করছি নাকি? বুঝতে পারছেন? আমরা যদি আবার দেখি এটা নতুন ফোল্ডারের ট্যাগগুলো কিভাবে আনবো? বুঝি নাই, আবার বলেন। নতুন মানে ফাইলে হ্যাঁ হ্যাঁ, HTML লিখে ট্যাব দিলে আসবে, অথবা যদি এক্সক্লেমেটরি সাইন দেন তাহলেও আসবে। এক্সক্লেমেটরি সাইন এটা যদি দেন তাহলে আসবে, যদি ইমিট ইনস্টল করা থাকে। আপনি ক্লাস 2 করছেন, ক্লাস 2 এর ভিতরে আমরা ইমিট নিয়ে আলোচনা করছি আশা করি। আচ্ছা, একটু খেয়াল করেন এবার পার্ট 2 তে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? আসছে? আসে নাই? আপনার ফাইলটা HTML ফাইল না, এখানে যে ফাইল নেম কিন্তু এখানে লেখা থাকে .html .css। আপনার এখানে কোনো এটা কোনো ফাইল ক্রিয়েট করেন নাই আপনি, যার কারণে আসে নাই। আচ্ছা, একটু খেয়াল করেন এদিকে। আমরা গত ক্লাসে এখন পর্যন্ত করছিলাম, এখানে আমরা ইনপুট টাইপ গুলো দেখছিলাম, প্লাস টেক্সট এরিয়াটা দেখছিলাম, আর হচ্ছে কি সিলেক্ট ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা কি এরকম সিলেক্ট অপশন তৈরি করতে পারবো, এগুলো দেখছিলাম না? তো আজকে ইনপুট ইনপুট টাইপের ভিতরে আমরা একটা টাইপ শিখছিলাম ফাইল। এই ফাইলের ভিতরে যখন আমরা কোনো কিছু সিলেক্ট করব, যেমন আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি, একটু খেয়াল করেন যে এখানে কোনো ফাইল এখন সিলেক্ট করা হয় না, নো ফাইল সিলেক্টেড। এখন যদি আমরা কোনো একটা ফাইল সিলেক্ট করব, যেমন আমরা যদি পিকচারের ভিতর যাই, এখানে আসি, কোন একটা ইমেজ সিলেক্ট করি, তখন এই ফাইলটা এখানে সিলেক্টেড অবস্থায় আছে না? এখন আরেকটু ভালোভাবে দেখেন, আমরা যদি কন্ট্রোল প্রেস করে যদি দুইটা ইমেজ বা তিনটা ইমেজ একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু হচ্ছে না, না? একটা ইমেজে আসতেছে। তো এখানে একটা অ্যাট্রিবিউট আছে যেটা ইউজ করলে আমরা কিন্তু চাইলে মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারবো, সেটা হচ্ছে কি কোথায়? বুঝি নাই। এখানে পিক্সেলের নামটা শো করতেছে না। আচ্ছা, ইনপুট টাইপ ফাইল, তারপর হচ্ছে কি মাল্টিপল অ্যাট্রিবিউট নেম হচ্ছে কি মাল্টিপল। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন যদি আমরা ব্রাউজে ক্লিক করি এবং আমরা চাইলে কয়েকটা ইমেজ কি সিলেক্টেড করতে পারতেছি, বুঝতে পারছেন? কন্ট্রোল প্রেস করে, আপনি যদি শুধু এমনি প্রেস করেন তাহলে হবে না, কন্ট্রোল প্রেস করে কয়েকটা ইমেজ সিলেক্ট করতে হবে। তারপর যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে দেখেন এখানে 4 ফাইল সিলেক্টেড লেখাটা আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো মাল্টিপল এখানে যে অ্যাট্রিবিউট আছে এটার মাধ্যমে আমরা চাইলে একটার বেশি ফাইল সিলেক্ট করতে পারবো ইনপুট টাইপ ফাইলের ভিতরে, বুঝতে পারছেন? এখানে এটা অ্যাট্রিবিউট কিভাবে হলো? আপনি বলছিলেন যে অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন এবং ডাবল কোটেশন থাকে। হ্যাঁ, এটা অ্যাট্রিবিউট কিভাবে হলো? HTML এর অ্যাট্রিবিউট শব্দটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ইনপুটের এক বা একাধিক বৈশিষ্ট্য ধারণ করে অ্যাট্রিবিউট, বুঝতে পারছেন? তো ইনপুট ট্যাগের ভিতরে আমরা কোনো কিছু লিখলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, বুঝতে পারছেন? মানে ইনপুট ট্যাগের ভিতরে না, কোনো একটা ট্যাগের ভিতরে কোনো কিছু যদি আমরা কিছু লিখি তখন সেটাকে অ্যাট্রিবিউট বলে। যেমন এখানে ট্যাগ শুরু হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, আর শেষ হয়েছে এখানে, এটা হচ্ছে ভ্যালু। তবে শুরুর অংশে অথবা শেষের অংশে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলবো। তবে শেষের অংশে সাধারণত কোনো কিছু লেখা হয় না,
যদি আমরা কোনো কিছু লিখি সেটা শুরুর অংশের ভিতরে লিখি, বুঝতে পারছেন? এখানে ফর একটা অ্যাট্রিবিউট, টাইপ একটা অ্যাট্রিবিউট, মাল্টিপল একটা অ্যাট্রিবিউট। আবার আগের ক্লাসগুলোতে আমরা আমরা যদি দেখি আর কি কিছু দেখছিলাম, আমরা আরেকটা অ্যাট্রিবিউট দেখছিলাম, সেটা কি রিকোয়ারেড। আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি তাহলে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে না, কিন্তু আমরা যদি এখানে রিকোয়ারেড অ্যাট্রিবিউটে ইউজ করি তাহলে কিন্তু আমরা সাবমিট করতে পারবো না যদি এটা আমরা সিলেক্ট না করি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমরা কোনো একটা কিছু সিলেক্ট করি তাহলে এটা আমরা সাবমিট করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ট্যাগ দেখি, ইনপুট ট্যাগ দেখি, ইনপুট ট্যাগ টেক্সট লেভেল। আচ্ছা, এখানে আমরা ফাইলের যে এটা একটা আইডি দিয়ে এটা আমরা কানেক্ট করে দিই, টেক্সট। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, আচ্ছা আমরা লেভেলের ভিতর কিছু লিখি নাই, আমরা সেম লেখাটা লেভেলের ভিতর পেস্ট করে দিই। এটাকেও তো বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আমরা চাইলে কি এখানে কিছু লিখে অথবা কিছু সিলেক্ট করে সাবমিট করতে পারবো। আচ্ছা, এখানে আমরা এই ইনপুটের ভিতরে আমরা রিকোয়ার্ড ফাইলটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউটে ইউজ করব, রিকোয়ার্ড। এখন আমরা যদি সাবমিট করতে যাই তাহলে আমাদের এখানে অবশ্যই কিছু টাইপ করতে হবে। আচ্ছা, কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে এরকম কিছু কিছু ইনপুট ফিল্ডের ভিতরে অটোমেটিক কিছু টেক্সট দেওয়া থাকে, যেখানে আমরা চাইলে সেগুলো রিমুভ করে দিতে পারি, রিমুভ করে আমরা চাইলে লিখতে পারবো, বুঝতে পারছেন? অথবা কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় কিছু কিছু ইনপুট ফিল্ডের ভিতরে কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো আমরা চাইলে কি রিমুভ করতে পারবো না, যেগুলো আমরা সেন্ড করলে সাবমিট হবে কিন্তু আমরা এগুলা এডিট অথবা নতুন এডিট করতে পারবো না, টোটাল বলতে গেলে এটা, বুঝতে পারছেন? তো যদি এরকম ভাবে করতে চান, যেমন আমরা যখন ব্রাউজারটা রিলোড করব তখন এখানে বাই ডিফল্ট একটা লেখা শো করবে, যেমন দিস ইজ ইউর টেক্সট, বুঝতে পারছেন? যখন আমরা এরকম রিলোড করব তখন এখানে দিস ইজ ইউর টেক্সট লেখাটা শো করবে, এখানে একটা লেখা শো করতেছে, এটা হচ্ছে প্লেস হোল্ডারের মাধ্যমে। কিন্তু আমরা যখন কোনো কিছু লিখতেছি এটা কিন্তু প্লেস হোল্ডার লেখাটা চলে যাইতেছে, কিন্তু ওই লেখাটা এভাবে থাকবে, এরকম টেক্সট আকারে থাকবে। আমরা এভাবে ব্যাকস্পেস দিয়ে লেখাটাকে কি রিমুভ করতে হবে। তো এরকম তৈরি করার জন্য আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর ভিতরে আমরা আমাদের কন্টেন্টটা দেব, দিস ইজ দা টেক্সট। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন দিস ইজ দ্য টেক্সট লেখাটা এখানে শো করতেছে না? এখন আমরা চাইলে কিন্তু এখানে যদি কিছু লিখে এটা চলে যাইতেছে না, এটা পাশে উঠতেছে, আর আমরা ব্যাকস্পেস দিয়ে পুরো লেখাটা কি রিমুভ করে লাগতেছে। আচ্ছা, যখন আমরা ভ্যালু অ্যাট্রিবিউটটা ইউজ করব তখন প্লেস হোল্ডার লেখাটা শো করবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা প্লেস হোল্ডারটা উঠে দিতেছি। আচ্ছা, এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন দিস ইজ দা টেক্সট লেখাটা শো করতেছে। আমরা চাইলেই কি লেখাটা রিমুভ করে দিতে পারতেছি। তো আমরা চাইতেছি যে এই লেখাটা শুধু আমরা পড়তে পারবো, আমরা চাইলে এইভাবে রিমুভ করতে পারবো না অথবা নতুন কিছু অ্যাড করতে পারবো না। তো এটা করার জন্য আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিড অনলি। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমরা চাইলে কি এটা রিমুভ করতে পারতেছি না, বুঝতে পারছেন? আমরা ব্যাকস্পেস প্রেস করতেছি কিন্তু এটা আমরা রিমুভ করতে পারতেছি না। তো আচ্ছা, এখানে আমরা আরেকটা ইনপুট ফিল্ড দেখি, এটা আমরা ইনপুট ফিল্ডের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, যে কোনো টাইপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই ইনপুট ফিল্ডকে আবার কপি করলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখানে দুইটা ইনপুট ফিল্ড আছে না? তো আমরা এটার ভিতরে
রিড অনলি আর ভ্যালুটা উঠিয়ে দিতেছি। সেভ করলাম, ব্রাউজার রিলোড করলাম, এখন রিকোয়ার্ডটা উঠিয়ে দিই। এখন আমরা চাই এইখানে দুইটা ইনপুট ফিল্ড আছে, একটা ডিসেবল অবস্থায় থাকবে, আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারবো না, বুঝতে পারছেন? তো এটার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিসেবলড। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারতেছি না, বুঝতে পারছেন? উপরেগুলো আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছি, কিন্তু রিড অনলি অ্যাট্রিবিউটের কারণে আমরা কিছু এডিট করতে পারতেছি না, কিন্তু এটা আমরা সিলেক্টই করতে পারতেছি না, বুঝতে পারছেন? তো এই ডিসেবল করা হয় কেন? ডিসেবল করা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, যেমন এখানে কেন করা হয়? এখানে তো একটা বক্স আছে লিখবো। হ্যাঁ, আপনি যখন ডেভেলপমেন্টের কাজ করবেন তখন দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলোর কাজ লাগতেছে। যেমন ইনপুটটা আমরা একটা ইনপুট টাইপ দেখছি, সেটা হচ্ছে কি হিডেন, সেটা আমরা এখানে দেখতেই পাই না, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয়, বুঝতে পারছেন? তো এরকম এগুলা রিড অনলি ভ্যালু, এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু কিছু সময় ব্যবহার করতে হয়, যেগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট টাইম ব্যবহার করি না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমরা যে কয়েকটা অ্যাট্রিবিউট দেখছি, এই কয়েকটা অ্যাট্রিবিউট প্র্যাকটিস করেন। এরপরে আমরা অ্যাঙ্কর ট্যাগে, আমরা যে অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করা শিখছি, এটার ভিতরে আমরা একটা জিনিস মিস করছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা এই ট্যাগ ইউজ করা শিখছি না? আচ্ছা, আমরা এই ট্যাগটা সাধারণত কেন ইউজ করি? বলেন। আমরা এই ট্যাগটা সাধারণত কেন ইউজ করি বলেন? ক্লিক করে অন্য পেজে যাওয়ার জন্য। ক্লিক করে অন্য পেজে যাওয়ার জন্য, প্লাস আমরা এই ট্যাগের হাইপার রেফারেন্স অথবা href-এর ভিতরে আমরা এখানে যে লিংকটা দিব, আমরা যখন এখানে ক্লিক করব ওই লিংকে চলে যাব, বুঝতে পারছেন? যেমন আমরা যদি W3 স্কুল এর লিংকটা এখানে দিই, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কি আমরা W3 স্কুলে চলে যাইতেছি। একটু খেয়াল করেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু W3 স্কুলে যাইতেছি, কিন্তু আমরা এই ট্যাবের ভিতরে, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব না, আমরা যে ট্যাবের ভিতরে ক্লিক করতেছি ওই ট্যাবের ভিতরে W3 স্কুলটা ওপেন হইতেছে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখা যায় যে কিছু কিছু এরকম বাটন থাকে যেখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়, আর ওই ট্যাবের ভিতরে আমাদের ওয়েবসাইটে লোড হয়, বুঝতে পারছেন? তো এই কাজটা করার জন্য আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টার্গেট। আর এখানে আমরা যদি টার্গেট লিখি তাহলে দেখেন যে কিছুই হবে না, বুঝতে পারছেন? এখানে একটা ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, বুঝতে পারছেন? টার্গেট অ্যাট্রিবিউট আর ভ্যালুটা হবে আন্ডারস্কোর আর ব্ল্যাঙ্ক। আমরা সেভ করে এখন ব্রাউজার লোড করি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন যে নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জিনিসটা করে সাথে সাথে করে নেন। আপনি এটা করতে পারেন, আপনি ব্রাউজারে গিয়ে ইউটিউব অথবা কোনো কিছু সার্চ করে এখানে যে ইউআরএলটা আসবে, এখানে যে ইউআরএলটা আসবে এটা কপি করেন, তারপর এখানে গিয়ে পেস্ট করেন, বুঝতে পারছেন? তাহলে কি হবে, আমরা আমাদের এখানে এখন ইউআরএলটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবটা এখন ওপেন হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবারে দেখেন আমরা এখানে আরেকটা ডিপ ট্যাগ দিই। আমরা যদি আমাদের HTML যে ফাইল, ওয়ার্ড ফাইলটা যেটা নিছি, এটার ভিতরে আমরা মার্ক, এই ট্যাগগুলো আমরা সবগুলাই দেখছি, কিন্তু আমরা এখানে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুইটা ট্যাগ আমাদের দেখা হয় নাই। তো এখানে সাবস্ক্রিপ্টের কাজটা আমরা একটু দেখি। যেমন আমরা ফ্রি ট্যাগ দিলাম, ফ্রি ট্যাগের ভিতরে ফানির সংকেতটা লিখবো। ফানির সংকেত কি? S2O না? তো সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, S2O লেখাটা এখানে আসছে, কিন্তু ফানির সংকেত কিন্তু এইভাবে লেখা থাকে না, 2 টা একটু নিচে থাকে না? তো এখন আমাদেরকে 2 টা নিচে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের, আমরা এখানে একটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখানে শুরু করছি ট্যাগটা, শেষ করব কোথায়? 0 এর পরে। সরি, এখানে আমাদের 0 না, এখানে 2, এখানে 2 হবে, আর
এখানে আমাদের ট্যাগটা শেষ হবে, বুঝতে পারছেন? আমাদের এখন একটু খেয়াল করেন, আমাদের টুটা নিচে নেমে গেছে না, কারণ আমরা সাবস্ক্রিপ্ট এখানে যে ট্যাগটা ইউজ করছি এটাকে আমরা কি করছি, টু টু এর সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে টু কে আমরা র‍্যাপ করে নিছি, বুঝতে পারছেন? যার কারণে আমাদের টুটার নিচে চলে আসছে। তো এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নিই। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কি করি। আচ্ছা, এরপর আমরা আরেকটা ট্যাগ ইউজ করি ফি ট্যাগ। ফি ট্যাগের ভিতরে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা লিখব, অথবা a প্লাস বি হোল স্কয়ার। তো এটা যদি আমরা লিখতে যাই তাহলে আমরা এখানে যে 2 যেটা আছে এটা একটু উপরে থাকার কথা না। তো এটা করার জন্য আমাদেরকে এখানে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সংক্ষেপে এসইউপি দিয়ে লেখা হয়। আর হচ্ছে এখানে আমরা 2 টা রাখবো, আর হচ্ছে এটা আমরা শেষ করে দিব। এখানে সেভ করলাম। এখন দেখেন যে 2 টা উপরে চলে গেছে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে যে দুইটা ট্যাগ ছিল এগুলো আমরা দেখছি। আমাদের আশা করি সবগুলো ট্যাগই এখানে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এখানে যে ওয়ার্ড ফাইলের যে লেখাগুলো আছে এগুলা আমি আপনাদেরকে এটা কি যেন বলে, পিডিএফ করে পাঠিয়ে দেব, বুঝতে পারছেন? আর আজকে আমাদের এখানে এইচটিএমএল ক্লাস করা শেষ হয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস, বুঝতে পারছেন? তো এইচটিএমএল এ আপনারা যেটা করবেন, আমরা এখানে যে যে ট্যাগগুলো আলোচনা করছি এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। আর দেখবেন যে শুরুর দিকে যে ট্যাগগুলা আপনারা করে আসছেন, শেষের ক্লাস করার সময় ওই ট্যাগগুলো মনে আসতেছে না, বুঝতে পারছেন? তো এতে এত ধরেন যে ডিপ্রেশনে চলে যাওয়ার কিছু নাই। সবাই ধরেন যে বর্তমানে যারা বড় বড় কোম্পানিতে কাজ করতেছে সবাই এরকম শুরু অবস্থায় ভুলে গেছে। কিন্তু এই এইচটিএমএল এর বিষয়টা আপনি যখন সিএসএস করবেন তখন আমরা এই ট্যাগগুলো নিয়ে কাজ করব। তারপর এই ট্যাগগুলোকে সিএসএস দিয়ে ডিজাইন করব। বারবার এই ট্যাগগুলা কিন্তু আলোচনা করা হবে। তো আলোচনার ভিতরে থাকা আমরা যে ট্যাগগুলো সবথেকে বেশি আলোচনা করব, অথবা ওয়েবসাইটে যে ট্যাগগুলো সবথেকে বেশি ব্যবহার করব, ওই ট্যাগগুলো আপনি দেখবেন যে মনে থেকে যাবে, বুঝতে পারছেন? তো আপনাকে যেটা করতে হবে এগুলা একবার প্র্যাকটিস করবেন বাসায়, আমরা যেগুলা করছি। আর এর মাঝে আমরা যখন টেবিল নিয়ে আলোচনা করছিলাম আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে এইচটিএমএল দিয়ে আপনাকে কি করতে হবে, বুঝতে পারছেন? তো এটা করতে হবে আপনাদেরকে বাসায় করে আমাদের গ্রুপে অথবা এখানে এনে সাবমিট করতে হবে। এর পাশাপাশি আমরা একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে এইচটিএমএল হোমওয়ার্ক লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে এখানে W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, HTML এক্সারসাইজ। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ওরা আমাদের কতগুলো কুইজ দেয়, এগুলো আপনারা করতে পারেন। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন দেখে দেখে। এখানে add a tooltip to the paragraph below with the text about W3 school। এখানে হবে টাইটেল। আমরা যদি সাবমিট আনসার দিই তাহলে কি আসবে? কারেক্ট, এটা হয়েছে। এখানে কি করতে বলছে আমরা একটু দেখি আবার। এখানে করতে বলছে যখন আমরা W3 স্কুল ইজ এ ওয়েব ডেভেলপার সাইট, এখানে যখন আমরা হোভার করব তখন এর উপরে আমাদের অ্যাবাউট W3 স্কুল এই লেখাটা শো করবে। এটা আমরা কি দিয়ে করছিলাম? এটা আমরা এবিবি এর ট্যাগ দিয়ে করছিলাম, মনে আছে? যখন আমরা বাংলাদেশ লেখার উপর হোভার করছিলাম তখন বিডি লেখাটা নিচে আসছিল। ঠিক এই কাজটা আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি, সেটা কি? টাইটেল, বুঝতে পারছেন? তো এখন এটা কারেক্ট দেখাচ্ছে। তো আমরা নেক্সট এ ক্লিক করি। এক্সারসাইজ 2 তে আসছি। এখানে সেট দ্য সাইজ অফ দ্য ইমেজ টু 215 পিক্সেল উইথ এন্ড 14 পিক্সেল এট টল, বুঝতে পারছেন? মানে এখানে কি বলছে, এখানে যে ইমেজটা সোর্সের মাধ্যমে নিয়ে আসছে ওরা,
এটার উইডথ হবে 250 পিক্সেল আর হাইট হবে কত 400 পিক্সেল। তো আমরা উইডথের ভিতর 250 লিখে দিব আর হচ্ছে হাইটের ভিতর 400 লিখে দিব অ্যাট্রিবিউটের ভিতরে। যখন আমরা সিএসএস দিয়ে কাজ করব সিএসএস প্রপার্টির ভিতরে আমাদের পিক্সেল লিখতে হয় আর এইচটিএমএল এর ভিতরে আমরা চাইলে পিক্সেল লিখতে পারি পিক্সেল নাও লিখতে পারি, এগুলো পিক্সেল হিসেবে কাউন্ট হয়। বুঝতে পারছেন? এখন আমরা সাবমিট আনসার দিই, এখন এটা কারেক্ট হয়েছে। ঠিক সেম ভাবে আপনারা এক্সারসাইজ গুলো কি প্র্যাকটিস করতে পারেন। এখানে অনেকগুলা এক্সারসাইজ আছে, এগুলো আপনারা চাইলে করবেন বাসায় একটা একটা করে। এখানে কি বলছে, মেক দ্য এলিমেন্ট বিলো টু এ লিংক দ্যাট গোস টু https, মানে এখানে যখন এটার মাধ্যমে একটা কি একটা লেখা শো করছে দিস ইজ এ টাইটেল না, এখানে যখন ক্লিক করবে তখন এই ইউআরএল এ যেতে হবে। তো এখানে আমাদের অ্যাট্রিবিউট লেখার জন্য বলছে। এখানে আমাদের কি অ্যাট্রিবিউট হয় বলেন? আমরা দেখে নিই এখানে আমাদের কি অ্যাট্রিবিউট হয়। এখানে আমরা অ্যাট্রিবিউট কি হয়েছে href বা হাইপার রেফারেন্স। তো আমরা href এখানে লিখবো, কিন্তু আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু ইকুয়াল সাইন দেওয়া হয় নাই, তো আমাদের ইকুয়াল সাইনও দিতে হবে। এখন সাবমিট আনসার দিই, এটা কারেক্ট হয়েছে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা এক্সারসাইজ গুলো করতে পারবেন, প্লাস আমরা যে হোমওয়ার্কটা দিছি এটা বাসায় করবেন। আর আজকে আমরা সিএসএস এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আপনারা এই দুইটা ট্যাগ আপনারা প্র্যাকটিস করে নেন। আচ্ছা, এবার আমরা একটু সিএসএস সম্পর্কে আলোচনা করব আজকে। আচ্ছা, শুরুতে যখন আমরা ওরিয়েন্টেশন ক্লাস করছিলাম অর্থাৎ ক্লাস 1, তখন আমরা সিএসএস সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। আপনাদের মনে আছে? সিএসএস কি বলেন? সিএসএস কি? আমরা যখন ক্লাস 1 আলোচনা করছিলাম অর্থাৎ আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে, তখন আমরা সিএসএস সম্পর্কে কিছু বলছিলাম। সিএসএস কি অথবা সিএসএস দিয়ে আমরা কি কি কাজ করি? হ্যাঁ, আমরা ডিজাইনের কাজ করি। আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। মনে নেই? এখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে W3 স্কুল। আমরা যে ওয়েবসাইট থেকে তখন HTML এর বিভিন্ন জিনিস দেখতেছিলাম। বুঝতে পারছেন? তো উইদাউট CSS এই ওয়েবসাইটটাকে দেখতে এরকম দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? তো HTML এর মাধ্যমে এটুকু পর্যন্ত করা হয়েছে। বাকি যে ডিজাইন করা হয়েছে সেটা কি দিয়ে করা হয়েছে? CSS দিয়ে করা হয়েছে। বুঝতে পারছেন? তো CSS দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইটের কি HTML এর মাধ্যমে যে কন্টেন্ট গুলো নিয়ে আসি এগুলাকে আমরা ডিজাইন করি নিজের মতো করে। বুঝতে পারছেন? তো আর CSS এর পূর্ণ রূপ কি? ক্যাসকেডিং স্টাইল শীট। বুঝতে পারছেন? স্টাইল শীট। হ্যাঁ, HTML যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, একটি হচ্ছে কি ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে একটি স্টাইল শীট, এটাও কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। বুঝতে পারছেন? তো তো CSS সিনট্যাক্সে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে CSS নিয়ে কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগ নিয়ে কাজ করতে হবে, HTML ক্লাস নিয়ে কাজ করতে হবে, HTML আইডি নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? তো এগুলা HTML ট্যাগ তো আমরা জানি, ফ্রম একটা ট্যাগ, ডিভ একটা ট্যাগ না।
আর ক্লাস হচ্ছে কি, ক্লাস দিয়ে এখানে ধরুন যে দুইটা ইনপুট ট্যাগ আছে, তো ক্লাস দিয়ে আমরা এই দুইটাকে আলাদা করব। যেমন এখানে আমরা একটা ক্লাস দিব, ক্লাস, এটার নাম দিলাম ধরেন যে ক্লাস 1। আর হচ্ছে এই ইনপুট ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস দিব, ক্লাস 2। তো এই দুইটা ক্লাস কিন্তু আলাদা। এখানে এই ক্লাসের ভ্যালুটা কি ক্লাস 2, আর এই ক্লাসের ভ্যালু কি ক্লাস 1। তো এই ভ্যালুগুলো দিয়ে আমরা দুইটা ইনপুট ট্যাগকে আলাদা করছি, আর এই দুইটা আলাদা আলাদা ভ্যালু দিয়ে আমরা কি ডিজাইন করব। বুঝতে পারছেন? এই এই ক্লাসের যে ভ্যালুগুলো আছে এগুলাকে ধরে ধরে আমরা সিএসএস এ ডিজাইন করব। আর হচ্ছে আইডি, এর আগে আমরা আইডি ব্যবহার করেছি, এখানে একটা আইডি ইউজ করছি, এখানে একটা আইডি ইউজ করছি, এখানে একটা আইডি ইউজ করছি। তো এখানে আইডির ভ্যালুটা কি টেক্সট, এটাকে আমরা সিএসএস এ ধরে ডিজাইন করতে পারি। এখানে আইডির ভ্যালু কি ফাইল, এই ফাইল নামটাকে ধরে আমরা সিএসএস এ কি ডিজাইন করতে পারবো। তো এখন আসি টাইপ অফ সিএসএস। সিএসএস কয় প্রকার? আমরা চাইলে তিন ভাগে সিএসএস করতে পারি। এক ভাগ আমরা অলরেডি করছি। আমরা যদি দেখি, ধরেন যে আমরা এখানে যে লেখাটা লিখছি এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, ফন্ট সাইজ এই বিষয়গুলো মাঝখানে দিয়ে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আলোচনা করছিলাম, মনে আছে আপনার? তো একরকম হচ্ছে এইভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস করতে পারি, ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এটা রেড কালার হয়ে গেছে। এটা পুরোটা রেড কালার হয়েছে, কারণ কি বলেন? এটা আমরা আলোচনা করছি, ডিসপ্লে ব্লক এলিমেন্ট। হ্যাঁ, এই জন্য এটা লেখা এইটুকু থাকা সত্ত্বেও কি এটা পুরোটা জায়গা নিয়ে নিছে। বুঝতে পারছেন? তো এক হচ্ছে এইভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সিএসএস টা করতে পারবো। আরেক হচ্ছে আমরা হেড শুরু হয়েছে এবং হেড শেষ হয়েছে, হেডের ভিতরে স্টাইল ট্যাগের মাধ্যমে, একটু ভালোভাবে খেয়াল করেন, এটা হচ্ছে স্টাইল ট্যাগ আর এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা চাইলে সিএসএস করতে পারবো। এখন আমরা এই ফিট নিচে যে ফিট একটা আছে এটার ভিতরে একটা ক্লাস দিব, ক্লাস দিব ডেমো নামে একটা ক্লাস দিলাম। হ্যাঁ, তো এখন সেভ করলাম। সেভ করে এই ডেমো নামে ক্লাসটাকে আমরা এখানে ধরলাম। ধরার পরে এটার ব্যাকগ্রাউন্ড দিব গ্রিন। সেভ করলাম। এখন আমরা যদি ব্রাউজার রিলোড করি, এখানে দেখেন এটার কালারটা গ্রিন হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এভাবে আমরা ক্লাস দিয়ে কি কোন একটা ট্যাগকে আলাদা করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা এখানে আরেকটা ফ্রি ট্যাগ দিই, এখানে কিছু লেখালেখি লরেন 5 আর এখানে একটা আইডি দিই, ডেমো। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখানে দেখেন এই ফ্রি ট্যাগটার কালার কি আলাদা আসছে না? তো আমরা দুই ভাবে শিখছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আর একটা হচ্ছে স্টাইল ট্যাগের মাধ্যমে। স্টাইল ট্যাগ কোথায় ইউজ করব? হেডের ভিতরে। আমরা আরেকভাবে সিএসএস ইউজ করতে পারি। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সিএসএস ফাইল নিতে হবে। বুঝতে পারছেন? যেরকম আমরা একটা HTML ফাইল নিছি index.html, সেরকম আমরা একটা CSS ফাইল নিব। তো সবসময় মনে রাখবেন যে HTML ফাইলের এক্সটেনশন কি হয়? .html না, .html। CSS এর এক্সটেনশন কি হবে? .css। CSS শুরুতে আপনি নাম যেটাই রাখেন না কেন সমস্যা নাই, তবে বাই প্রফেশনালি আমরা এখানে স্টাইল নামটা ব্যবহার করি আর .css এটা থাকবে সব সময়। বুঝতে পারছেন? তো এখন আমরা যেটা করব, আমাদের সাবলাইম টেক্সটের ভিতরে, আমাদের ক্লাস 3 এর ভিতরে আমরা style.css ফাইলটা নিয়েছি, এটা আমরা এখন এখানে ওপেন করলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে,
এই আমরা যে সিএসএস ফাইলটা নিয়েছি এটা কিন্তু এইচটিএমএল ফাইলের সাথে কিন্তু কানেক্টেড না, বুঝতে পারছেন? এখানে যদি আমরা কোনো কিছু লিখি, যেমন আমরা সেভ করতেছি, ব্রাউজারে লোড করতেছি, এখানে এখনো কালারগুলো রয়ে গেছে না? তো এখন যদি আমরা এই দুইটা যে আমরা সিএসএস কোড লিখছি এগুলো আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, সেভ করলাম, এখন যদি আমরা ব্রাউজারে লোড করি এই দুইটা কি ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। এখন যদি আমরা style.css এর ভিতরে এগুলো পেস্ট করে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজারে রিলোড করি এখন কিন্তু এগুলো আসে নাই। কারণ হচ্ছে আমাদের HTML ফাইলের সাথে CSS ফাইলটা এখনো আমরা কানেকশন করি নাই। তো কানেকশন করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা করব লিংক ট্যাগের মাধ্যমে লিংক ট্যাগ ইউজ করব, রিলেশনশিপের ভিতরে আমরা স্টাইল শীট রাখবো, আর হাইপার রেফারেন্সের ভিতরে আমরা যেটা লিখব এখানে আমাদের style.css যেখানে আছে ওইটার লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। তো একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে style.css কোথায় আছে, index.html যেখানে আছে style.css ওই জায়গায় আছে। তো আমরা আমাদের কোনো ফোল্ডারের নাম লেখা লাগতেছে না, আমরা শুধু style.css যখন লিখে দিব তখন আমাদের ফাইলটা পাবে আর আমাদের কোডগুলো কাজ করতেছে, বুঝতে পারছেন? তো আমরা CSS তিন ভাবেও করতে পারি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে, আর একটা হচ্ছে হেডের ভিতরে স্টাইল ট্যাগের মাধ্যমে, আর একটা হচ্ছে আলাদা CSS ফাইল নিয়ে। তো যখন আমরা আলাদা CSS ফাইল নিয়ে CSS করব এটা হচ্ছে এক্সটার্নাল CSS, যখন আমরা হেডের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে কাজ করব তখন হচ্ছে ইন্টারনাল, আর যখন আমরা স্টাইল অ্যাট্রিবিউটের স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে CSS করব এটা হচ্ছে ইনলাইন CSS, বুঝতে পারছেন? তো CSS কয় প্রকার, ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। যখন আমরা এক্সটার্নাল CSS করব তখন আমাদের CSS ফাইলটাকে অবশ্যই HTML এর সাথে কানেক্ট করা লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের যেটা গেল CSS ইন্ট্রোডাকশন, সিনট্যাক্স এবং টাইপ অফ CSS, CSS সিলেকশন। এই বিষয়টা হচ্ছে আমরা CSS নিয়ে কাজ করতে হলে আমরা HTML এলিমেন্ট অথবা ট্যাগ গুলোকে আমরা কিভাবে ধরবো, HTML ট্যাগ কে, ক্লাস কে আর হচ্ছে আইডি কে, বুঝতে পারছেন? এখন কোন একটা ট্যাগ কে ধরার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ট্যাগ নেমটা শুধু দিতে হবে, ট্যাগ নেম, তারপর ট্যাগ নেম দেওয়ার পর দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এখানে CSS কোডগুলো লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এভাবে, বুঝতে পারছেন? তো এখানে আমরা জাস্ট দেখছি এখানে কোনো ট্যাগ নেম কিন্তু আমরা এখানে ইউজ করে নাই, বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে আমরা ক্লাসকে ধরবো। ক্লাসকে ধরতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ক্লাস নেম, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড, এরপর হচ্ছে আইডি কে ধরবো, আইডি নেম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এটুকু তো বুঝতে পারছেন না? এটুকু বুঝতে পারছেন? ট্যাগ নেম, শুধু আমরা ট্যাগ নেম কি এখানে এই হচ্ছে, এই ট্যাগ হচ্ছে একটা ট্যাগ নেম, ক্লাস নেম হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু হিসেবে আমরা যেটা ব্যবহার করব এটা হচ্ছে ক্লাস নেম, আর আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করে ভিতরে আমরা যেটা দিব এটাই কি আইডি, বুঝতে পারছেন? তো এখন আমরা জাস্ট এখানে লেখাটা লিখছি, কোনো ক্লাস নেম অথবা আইডি নেম অথবা ট্যাগ নেম কিন্তু দিই নাই। তো আমরা এখানে একটা আইডি নেম, ক্লাস নেম ইউজ করি যেটার ব্যাকগ্রাউন্ড আমরা চাই কি হবে, ব্লু হবে। তো এখানে একটু খেয়াল করেন, আমরা ইনপুট ট্যাগ যেগুলো আছে, ইনপুট ট্যাগ না, এখানে যে এই ট্যাগ গুলো আছে এই ট্যাগের ব্যাকগ্রাউন্ড আমরা চাইতেছি কি ব্লু হওয়ার জন্য। তো আমরা এখানে যেটা করব এই ট্যাগটা লিখে দিব, সেভ করলাম, এখানে ট্যাগ নেম কি এ, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি এখন এখানে কি এটা কালারফুল হয়ে গেছে না? তো এখন এখানে আমাদের ইনলাইনে ইন্টারনাল সিএসএস যে কোডগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিই, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করেন এই কোডগুলো এখন আর পাবে না, বুঝতে পারছেন? এখন এই ট্যাগকে ধরে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেওয়ার কারণে এই ট্যাগের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু পাইতেছে। তো এখন আমরা যেটা করব এখানে ক্লাস নেম ইউজ করে কি আমরা চাই যে ক্লাস নেম ইউজ করে এই ক্লাস নেমটাকে ইউজ করে এখানে যে লেখাটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড হবে, বুঝতে পারছেন? তো এখন এখানে ক্লাস নেম কি দেওয়া আছে, ডেমো নামে ক্লাস নেম দেওয়া আছে। তো আমরা ডেমোটাকে যদি এখানে লিখে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি এখন দেখেন এটা কিন্তু কালার হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমরা যখন কোন একটা ক্লাস নিয়ে কাজ করব তখন ক্লাস নেমের আগে
আমাদের একটা ডট দিতে হবে। বুঝতে পারছেন? সেভ দিলাম, এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন এটা কালারফুল হয়েছে। বুঝতে পারছেন তো? এখন আমরা আইডি নিয়ে কাজ করি। এখানে আইডি নেম কি? ডেমো। সেভ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর হচ্ছে এখানে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এটা কিন্তু এখনো হয় নাই। এখন আইডি নেমের আগে আমরা কি দিব বলেন? এখন ক্লাস নেমের আগে আমরা একটা ডট ইউজ করছি, আইডি নেমের আগে আমরা কি দিব? আইডি নেমের আগে আমরা একটা হ্যাশ ইউজ করব, সেভ করব, তারপর হচ্ছে ব্রাউজার লোড করব। এখন আমাদের কালারটা পাইছি। বুঝতে পারছেন? তো এখানে একটু ভালোভাবে আমরা প্রথম থেকে আলোচনা করি। সিএসএস আমরা তিন ভাগে করতে পারি, ইন্টারনাল, ইনলাইন আর হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল করার জন্য আমরা আলাদা একটা সিএসএস ফাইল ইউজ করি, যেটাকে আমরা এইচটিএমএল এর সাথে লিংক ট্যাগের মাধ্যমে কানেকশন করি। ইন্টারনাল করার জন্য আমরা একটা স্টাইল ট্যাগ ইউজ করে ওইটার ভিতরে সিএসএস গুলো করি। আর ইনলাইন আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে করি। তো ইনলাইন যখন আমরা করি তখন আমাদের ক্লাস নেম অথবা আইডি নেম লাগতেছে না, আমরা ট্যাগের ভিতরে করে ফেলতে পারতেছি। কিন্তু আমরা যখন ইন্টারনাল এবং এক্সটার্নাল করতে যাই তখন আমাদের ট্যাগ কে অথবা আইডি কে অথবা ক্লাস নেম কে অবশ্যই ধরতে হবে নাকি? তো ক্লাসকে ধরার জন্য আমরা কি ইউজ করি? ক্লাস নেমটা ইউজ করি। এটার আগে কিন্তু কোনো ডট অথবা হ্যাশ লাগতেছে না। যখন আমরা ক্লাস নেম ইউজ করি তখন ক্লাস নেমের আগে একটা ডট লাগতেছে। যখন আমরা আইডি কে নিয়ে কাজ করব তখন আমরা একটা শুরুতে একটা হ্যাশ দিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? আইডি কে নিয়ে কাজ করার সময় যদি আপনি ডট ইউজ করেন তখন হবে না, আবার ক্লাস নিয়ে কাজ করার সময় যদি আপনি হ্যাশ ইউজ করেন তখন হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে যে আমরা ইনলাইনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এফি ট্যাগ নিয়ে আমরা বেসিক থেকে আবার কালকে শুরু করব। তো আজকে আমরা আরেকটা বিষয় দেখিনি, সেটা হচ্ছে এটা সেভ করতেছি। এখন যদি ব্রাউজার রিলোড করি, এখন এই ট্যাগের কোডগুলো পাইতেছে, আর কোনো আমাদের সিএসএস ফাইল সিএসএস এখানে নাই। এখানে ইন্টারনাল এবং ইনলাইন কোনোটাই নেই। আর হচ্ছে এখানে এক্সটার্নালের ভিতরে কি শুধু এই ট্যাগটা আসতেছে না। তো এখন আমরা এই ট্যাগের পরিবর্তে যদি এখানে ফ্রি ট্যাগ ইউজ করি তাহলে কি হবে? ফ্রি ট্যাগের ভিতরে আমাদের কালারগুলো চেঞ্জ হবে। এখানে ফ্রি ট্যাগ কোথায় কোথায় ইউজ করছি আমরা? তিনটা, 1 2 3টা ফ্রি ট্যাগ ইউজ করছি। তো তিনটা ফ্রি ট্যাগ একসাথে কি কালার হয়ে গেছে না? বুঝতে পারছেন? তো এর জন্যই কি আমরা কি ইউজ করব? ক্লাস নেম অথবা আইডি নেমটা ইউজ করব। যদি আমরা ট্যাগ নেম দিয়ে শুরু করি তাহলে যতগুলো একটা HTML এর ভিতরে যতগুলা ট্যাগ আছে, ওই নামে ট্যাগ আছে সবগুলোর ভিতরে এটা কাজ করবে। বুঝতে পারছেন? যেমন এখানে তিনটার ভিতরে কাজ করতেছে। যখন আমরা কোন একটা যখন আমরা চাইবো যে দুইটা আলাদা হবে, যেমন এখানে একটা আলাদা কালার হবে, এখানে একটা আলাদা কালার হবে, এখানে একটা আলাদা কালার হবে, তখন আমরা কি করব? তখন দুইটা ফি ট্যাগে আমরা আলাদা আলাদা ক্লাস দিয়ে দিব, যাতে করে কি শুধু ওই ফি ট্যাগে কাজ করে। যেমন আমরা এখানে এই ক্লাস শুধু একটা ফি ট্যাগের ভিতরে আছে না, এই ক্লাসের ভিতরে যে ভ্যালু ডেমো এটা শুধু এই মাঝখানের ফি ট্যাগের ভিতরে আছে। তো আমরা ডেমোটাকে যদি এখানে কল করি ডট, যেহেতু আমরা ক্লাসকে কল করতেছি ডট, সেহেতু আমাদের ডট দিতে হবে। ডেমো সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি এখন শুধু এইটার ভিতরে কাজ করতেছে। বুঝতে পারছেন? তো আমরা যদি সেপারেট ভাবে কাজ করতে চাই তখন আমাদের ক্লাস অথবা আইডি ইউজ করতে হবে। অথবা আমরা যদি এখানে ক্লাসের পরিবর্তে আইডি ইউজ করে সেভ করলাম, ব্রাউজার রিলোড করলাম, তাহলে আইডি যেখানে আছে এটার ভিতরে কাজ করতেছে। বুঝতে পারছেন? তো আমরা কেন ক্লাস এবং আইডি ইউজ করব আশা করি বুঝতে পারছেন না? তো এটা ছাড়াও আমরা আরেকভাবে সেপারেট করতে পারি, তবে সেটা হচ্ছে আমরা div এর মাধ্যমে। বুঝতে পারছেন? div এর মাধ্যমে কিন্তু আমরা সেপারেট করতে পারি, তবে div এর ভিতরে আমাদের কি একটা ক্লাস দিতে হবে। তো এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি বেসিক জিনিসটা বুঝতে একটু সমস্যা হয়, যার কারণে আমরা আর এই বিষয়টা আজকে আলোচনা করতেছি না। তো নেক্সট ক্লাসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা HTML এর যে ট্যাগগুলো আলোচনা করছি এগুলো কমপ্লিট করার ট্রাই করবেন বাসায়। আর সিএসএস, বেসিক সিএসএস গুগলে সার্চ করে কিছু আইডিয়া নেবেন। যদি আপনারা W3 স্কুলে ভিজিট করেন, এখানে দেখেন লার্ন সিএসএস এ একটা এরিয়া আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন লার্ন সিএসএস এ, তাহলে দেখবেন যে এখানে এই সিএসএস এর যত প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু শিখতে পারেন। বুঝতে পারছেন? ইন্ট্রোডাকশন, সিনট্যাক্স, সিলেক্টর কিভাবে করতে হবে। আবার HTML আমরা কমেন্ট করছি না, CSS এও চাইলে আমরা কমেন্ট করতে পারি। এই CSS এ কিভাবে কমেন্ট করবেন এই বিষয়গুলো আপনারা চাইলে কি
একটু আমরা যখন করব এর আগে থেকে কি জেনে নিতে পারেন। তো আজকের ক্লাসে আমরা এখান পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আপনারা কি করবেন আমি বলছি। আহ, আর নেক্সট ক্লাসে আমরা বেসিক সিএসএস থেকে শুরু করব। সিএসএস কমেন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড কালার এই বিষয়গুলো আলোচনা করব। যদিও কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার এগুলো আমরা HTML করার সময় কিছু কিছু স্টাইল ইনলাইন সিএসএস এর মাধ্যমে দেখছি। তো তারপরে এগুলো আমরা কিভাবে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে করতে হবে এগুলো আমরা দেখব। বুঝতে পারছেন? তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই।